হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 6-এর যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নবিচিত্রা 2025-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড টার্ম যে এক্সাম হবে তার সিলেবাসের অনুযায়ী যে কোশ্চেনগুলো আছে প্রশ্নবিচিত্রার, সেগুলো স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। ঠিক আছে? এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবেন। আজকে যে ক্লাস হয় সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুলের যে সেটটা আছে দেখো, প্রথম সেটের প্রথম স্কুল সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন HS মিদনাপুর। ঠিক আছে? এই স্কুলের যে সমস্ত কোশ্চেনগুলো আছে ম্যাথের, সে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আজকের ভিডিও আলোচনা করছি। ওকে, প্রথমে বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তার মধ্যে একের প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার মাঝের সংখ্যাটি m-3 হলে অপর দুটি সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে? তিনটি ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর সংখ্যা বলছে। ক্রমিক বিজোড় সংখ্যা কি? যে বিজোড় সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে দুই দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ যে সকল সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যায় না, সে সমস্ত সংখ্যাকে আমরা কি বলবো? বিজোড় সংখ্যা বলবো। এখানে কি বলেছে? ক্রমিক বিজোড় সংখ্যা। ঠিক আছে? ক্রমিক বিজোড় সংখ্যা মানে হচ্ছে পরপর বিজোড় সংখ্যা। তো তিনটি ক্রমিক বিজোড় সংখ্যা আছে, তার মধ্যে মাঝখানের যে সংখ্যাটা সেটা দেওয়া আছে, তোমার মাঝের যে বিজোড় সংখ্যা সেটা দেওয়া আছে m-3। তাহলে m-3 আগের সংখ্যাটা এবং m-3 পরের যে সংখ্যাটা সেটা আমাকে বের করতে বলেছে। তো একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই, যে বিজোড় সংখ্যা, পরপর বিজোড় সংখ্যা দেখো যে দুই ঘর অন্তর হয়। যে প্রথম বিজোড় সংখ্যা 1 পরে কত 3, 3 পরে কত 5, 5 পরে কত 7। তো দুই ঘর করে গ্যাপ থাকছে সামনে এবং পিছনেও। ঠিক আছে? তো এখানে দেখো যে তোমার মাঝে যেটা দেওয়া আছে m-3, তাহলে তার আগের সংখ্যাটা কী হবে? তার আগের যে সংখ্যাটা, আগের বিজোড় সংখ্যা সেটা হবে সে 2 বিয়োগ করলে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে? m-3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আগের সংখ্যাটা পেয়ে যাব। তার প্রথম যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে m-3 -2। তাহলে কী পাচ্ছি? m-3 -2 তাহলে m মাইনাস দুটোই মাইনাস তাহলে মাইনাস থাকলে কী করতে হয়? যোগ করতে হয়। চিহ্ন কী থাকবে? মাইনাসই থাকবে। ঠিক আছে? তো -3 আর -2 সমান কী পেলাম? কী বলো তো? -5। তার মানে প্রথম যে সংখ্যাটা অর্থাৎ m-3 আগের যে সংখ্যাটা সেটা হচ্ছে m-5, এবং m-3 পরের সংখ্যাটা তাহলে কী করতে হবে? 2 যোগ করতে হবে। ঠিক আছে? তার মানে একটা ক্রমিক বিজোড় সংখ্যার আগের সংখ্যাটা কী হবে? 2 বিয়োগ করলে আমরা পেয়ে যাব, পরের সংখ্যাটা 2 যোগ করলে পেয়ে যাব। ঠিক আছে? তাহলে m-3 + 2, তাহলে m-3 + 2 তাহলে কী পাচ্ছি? m-1। ওকে, তার মানে কী পেলাম? যে m-3 আগের যে সংখ্যাটা সেটা হচ্ছে m-5 এবং পরের যে বিজোড় সংখ্যাটা সেটা হচ্ছে m-3। আশা করছি বুঝতে পেরেছ। এবার আসি আমরা নেক্সট কোশ্চিনে। ঠিক আছে? নেক্সট যে কোশ্চিন বলেছে দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে 9 কিমি আর 8 ডেকাকিমি 7 সেমি এবং 6 মিলিমিটার, অর্থাৎ 9 কিলোমিটার, 8 ডেকামিটার, 7 সেন্টিমিটার এবং 6 মিলিমিটার সমান কত মিটার? আমাকে কী করতে বলেছে? মিটার বের করতে বলেছে। ঠিক আছে? তো এই অঙ্কটা করার জন্য আমি একটা আগে তোমাদের ছক বুঝিয়ে দিই যে কীভাবে কী করতে হবে। ঠিক আছে? এই ছক বলতে তোমাকে এই ছকটা মুখস্থ রাখতে হবে। কি? যে প্রথমে হচ্ছে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এবার দেখো মিটারের জায়গায় কিন্তু তোমার লিটারও থাকতে পারে, গ্রামও থাকতে পারে। ঠিক আছে? পদ্ধতি সেম। তো যেটা জিনিসটা বোঝাতে চাইছিলাম এখানে সেটা হচ্ছে যে আমরা যদি কিলোমিটার থেকে হেক্টোমিটার আসি, অর্থাৎ এক ঘর যদি আমরা নিচে আসি, আর একটা জিনিস বলে দিই যে এই যে আমি ছকটা করেছি, এই ছকের যদি আমরা উপর থেকে নিচের দিকে আসি, মানে উপরের সংখ্যা, উপরের যে এককগুলো আছে নিচের এককগুলো নিয়ে আসতে গেলে কী করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে? এবং নিচ থেকে যদি আমরা উপরের এককগুলো যাই তাহলে কী করতে হবে? ভাগ করতে হবে। এবার কত দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে সেটা তোমাদের এখন বোঝানোর চেষ্টা করছি। কীরকম? যদি আমরা এক ঘর আসি, অর্থাৎ কিলোমিটার থেকে বলছে হেক্টোমিটার নিয়ে আসো, তাই কিলোমিটার থেকে যদি হেক্টোমিটার আসি আমরা, তাহলে সেক্ষেত্রে 10 দিয়ে গুণ। অর্থাৎ কেন 10 দিয়ে গুণ? এক ধাপ আসি, তাহলে এক ধাপ আসলে আমরা কি করব? একটা সিঁড়ি নামলে কি করব? 10 দিয়ে গুণ। ঠিক আছে? তাহলে যদি হেক্টোমিটার থেকে ডেকামিটার আসি তবুও 10 দিয়ে গুণ, ডেকামিটার থেকে মিটারে আসি তবুও 10 দিয়ে গুণ। তার মানে একটা জিনিস কী বললাম? যে এক ঘর যদি আমরা আসি অন্তর তাহলে 10 দিয়ে গুণ। এবার যদি আমরা দুই ঘর আসি, যে একবার তো হচ্ছে কিলোমিটার থেকে আমরা চলে আসলাম কী হলো তো? ডেকামিটার।
তাহলে কিলোমিটার থেকে ডেকামিটার আসতে হলে কয় ঘর পড়ছে? 2 ঘর। তাহলে কি 10 গুণিত 10 মানে 100 দিয়ে গুণ। 3 ঘর আসলে কি পাবো? 3 ঘর যদি আসে আমরা তাহলে 1000 দিয়ে গুণ। যদি 4 ঘর আসে তাহলে কি হতো? আরেকটা শূন্য মানে 10,000 দিয়ে গুণ। তাহলে এরকমভাবে জয় ঘর আসবে তয়টা শূন্য বাড়বে। তাহলে 1 ঘর মানে 10 দিয়ে গুণ, 2 ঘর মানে 100 দিয়ে গুণ, 3 ঘর মানে 1000, 4 ঘর মানে 10,000 আর 5 ঘর মানে 1 লাখ। ঠিক আছে? এভাবে চলতে থাকবে। একই রকমভাবে আমাদের ভাগের ক্ষেত্রেও সেই রুলসটা ইউজ হবে। আশা করছি বুঝতে পেরেছ। তো এখানে আমাদের যে অঙ্কটা বলেছে সেটা হচ্ছে দেখো যে সবটা থেকে আমাদের কি মিটার নিয়ে আসতে বলেছে। ঠিক আছে? তো প্রথমে দেখো 9 কিমি বলেছে, অর্থাৎ কিমি মানে কিলোমিটার। ঠিক আছে? তো কিলোমিটার থেকে আমাকে কোথায় আসতে বলেছে? কিলোমিটার থেকে মিটারে। তাহলে কিলোমিটার থেকে মিটারে আসতে হলে কয় ঘর আসছে দেখো যে 1 2 3 3 ঘর। তা 3 ঘর মানে হচ্ছে 3টা 10-এর গুণফল। তো 3টা 10-এর গুণফল কী পাবো? 1000, অর্থাৎ যে আমাকে 1000 দিয়ে গুণ করলে আমরা কিন্তু মিটার পেয়ে যাব। তাহলে 9 কিমিকে কী করবো? তাহলে 9 গুণিত 1000। ঠিক আছে? একই রকমভাবে ডেকামিটার। ডেকামিটার থেকে মিটার আসলে আমরা কী পাবো? দেখো এখানে যে ডেকামিটার থেকে মিটার, ডেকামিটার কত? ডেকামিটার থেকে মিটার মানে 1 ঘর। তা ডেকামিটার থেকে মিটার আসলে আমরা কী করবো? 10 দিয়ে গুণ করবো। ঠিক আছে? এবার হচ্ছে 7 সেমি। 7 সেমি মানে কি? সেন্টিমিটার। অর্থাৎ আমরা কী হচ্ছে সেন্টিমিটার থেকে মিটারে আসি, তাহলে কি নিচ থেকে উপরে যাচ্ছি, তাহলে কী করতে হবে? এবার ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ? 2 ঘর যাচ্ছি, 1 2 2 ঘর মানে 100 দিয়ে ভাগ। একই রকমভাবে 6 মিলিমিটার। মিলিমিটার মানে মিলিমিটার থেকে মিটার আসলে কী করতে হবে? 1000 দিয়ে ভাগ, কারণ উপর নিচ থেকে উপরে যাচ্ছি, তার মানে কী করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে? যেহেতু কয়টা ঘর? 3টা ঘর পড়ছে, 1 2 3 3 ঘর মানে কি 3টা 10-এর গুণফল, অর্থাৎ 1000। 1000 দিয়ে ভাগ। ঠিক আছে? আশা করছি বুঝাতে পেরেছি। তাহলে 9 গুণিত 1000, 8 গুণিত 10, 7 ভাজক 100, 6 ভাজক 100 মিটার। ওকে? তাহলে 9কে 100 দিয়ে গুণ করলে 9000, 8কে 10 দিয়ে গুণ করলে 80, 7কে 100 দিয়ে ভাগ করলে কী পাবো? একটা জিনিস মাথায় রাখবে, যদি আমরা কোনো একটা দশমিক সংখ্যাকে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে সেই সংখ্যাটা যেটাকে ভাগ করছি সেই সংখ্যাটার দশমিক বিন্দুটা 2 ঘর বাঁদিকে সরবে। তাহলে 7, তাহলে 7-এর এখানে দশমিক বিন্দুটা কোথায় আছে? দশমিক আছে এই জায়গাটায়। 7 কোনো সংখ্যায় দশমিক যদি না দেওয়া থাকে তাহলে সেই দশমিক সংখ্যাটা বসবে সেই সংখ্যাটার পরে। তাহলে 7-এর পরে দশমিকটা আসে, তা কত দিয়ে? 100 দিয়ে ভাগ। যেহেতু 100 দিয়ে ভাগ, তাহলে 2 ঘর বাঁদিকে সরবে। এই দশমিক বিন্দুটা 2 ঘর বাঁদিকে সরবে। তো 2 ঘর বলতে এখানে কত? একটা ঘরই পড়ছে। একটা ঘর, তাহলে কি আরেকটা ঘর দরকার। তাহলে আরেকটা ঘর নেওয়ার জন্য আমরা কী নেবো? শূন্য নিয়ে নেবো। ঠিক আছে? তাহলে একটা দুটো হয়ে গেলো, তাহলে দশমিক বিন্দুটা কোথায় বসবে? এই জায়গাটায় বসবে। তার মানে কী পেলাম? 0.07। ওকে? তাহলে 7 দিয়ে ভাগ করলে 0.07। একই রকমভাবে 1000 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি, তাহলে 1000 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি, সেই দশমিক বিন্দুটা কোথায় বসবে? 3 ঘর বাঁ দিকে আসবে। তার মানে কি 1 2 3, তাহলে কটা শূন্য নিতে হবে? দুটো শূন্য। আর দশমিকটা হবে এই জায়গাটায়। তার মানে কী পেলাম? 0.006। ওকে? এবার সম্পূর্ণটা যদি তোমরা এক ধাপে ধাপে যোগ করলে ধাপে ধাপে যোগ করতে পারো, বা সম্পূর্ণ একবারে যোগ করো। আমি এখানে যোগটা করেছি, যোগ করে পেয়েছি তোমার কী বলো তো, যে 9080.076 মিটার। ওকে? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে 3 নম্বর, যে এল এক্স 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 আই এক্স মাইনাস এল এক্স এক্স ভি সমান কত? এটাকে রোমান অক্ষরে লিখতে বলেছে। ঠিক আছে? তো প্রথমে দেখো যে এটা আমরা বলছে যে এল এক্স 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 আই এক্স মানে হচ্ছে 89। এল এক্স 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 আই এক্স মানে হচ্ছে তোমার 89। ওকে? এল মানে 50, আর পরের 3টা এক্স মানে 10 10 করে 30। তাহলে 50 আর 30 কত হচ্ছে? 80। আর আই এক্স মানে 9, তাহলে কী হচ্ছে? 89 মাইনাস এল এক্স এক্স ভি মানে তোমার কত হচ্ছে? 75। তাহলে 89 থেকে, অর্থাৎ 89 থেকে 75 বাদ দিলে আমরা কী পাবো? 14। আর 14কে যদি আমরা রোমান অক্ষরে লিখতে যাই তাহলে কী পাবো বলো তো? এক্স আই ভি। ওকে? আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে দেওয়া আছে 13 এবং 546। সংখ্যা দুটি কী কী হতে পারে সেটা বের করতে বলেছে। তো এই অঙ্কটা কীভাবে করবো দেখো, যে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে। ঠিক আছে? সংখ্যা দুটি কী কী হতে পারে, কী কী সংখ্যা হতে পারে। তো আমরা প্রথমে লসাগু এবং গসাগু দেওয়া আছে, তো ধরে নিলাম যে সংখ্যা দুটি 13x এবং 13y। ঠিক আছে? আমরা ধরে নিলাম যে সংখ্যা দুটি হচ্ছে, সেটা হচ্ছে 13x এবং 13y, যেখানে 13টা কী বলতো? সংখ্যা দুটির গসাগু। তাহলে সংখ্যা দুটি 13x এবং 13 হয়, যেখানে x ও y পরস্পর কী বলতো? মৌলিক সংখ্যা। এটা আমরা ধরে নিলাম যে 13x এবং 13yটা কী বলতো? যে সংখ্যা, সেখানে x আর y হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এবার দেখো 13x
এবং 13y এর লসাগু কী পাবো? 13x এবং 13y এর লসাগু কী হবে? 13xy। ওকে, 13xy, কারণ 13কে আমরা ভাঙলে কী পাবো? 13xকে ভাঙলে কী পাবো? 13 গুণিত এক্স, আর 13yকে ভাঙলে কী পাবো? 13 গুণিত ওয়াই। তাহলে লসাগু বলে কী পাবো? যে দুটো মিল খাচ্ছে তার পরিবর্তে একটা, আর বাকি দুটো মিল নাই, তাহলে কি বসে যাবে xy আকারে। তাহলে লসাগু কত পেয়ে গেলাম? xy লসাগু পেয়ে গেলাম। এবার দেখো আমাদের লসাগু আবার দেওয়া আছে কত? 546। তাহলে শর্তানুসারে লিখতে পারবো যে শর্তানুসারে বা এখন কী লিখতে পারবো যে 13xy, বা অতএব 13xy সমান সমান কত? 546। তাহলে xy ইজিক্যাল টু কী পাবো? 546/13। তাহলে তোমার কাটাকাটি করলে কী পাবো? কাটাকাটি করবো বলতো 42 পাবো। ঠিক আছে, এখানে 42 হবে। কারণ দেখো যে 4×13 52, আর 2 চলে আসলো 16 হলো, আর 13×2 কত? 26। তাহলে 42, অর্থাৎ 546কে 13 দিয়ে ভাগ করলে আমরা কী পেয়ে গেলাম? 42 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো আমরা xy কী আছে? গুণ আকারে আছে, এবং এই দুটো গুণ আকারে কী পেয়েছি? 42। যেখানে xyটা কী বলতো? পরস্পর মৌলিক, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম। ঠিক আছে, এবার 42কে আমরা গুণ আকারে কী কী লিখতে পারি? দেখো যে 1×42 একটা লিখতে পারবো, সমান 42 পাই। 3×14 মানে কত? 42। 6×7 42, 2×21 42। তাহলে সবটাই আমরা কী পেলাম? এটি আমরা 42কে আমরা গুণ আকারে সাজাতে পারি। ঠিক আছে, এই সংখ্যা নিয়ে যে 1×42, 3×14, 6×7, 2×21। তাহলে সংখ্যাগুলি কী কী পাবো? এবার এখানে দেখো যে এক্স আর ওয়াই পরস্পর কী বলতো? মৌলিক। পরস্পর মৌলিক মানে কি? যে ওই দুটো সংখ্যার যে গুণনীয়ক 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা থাকবে না। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে পরস্পর মৌলিক কোনটা হচ্ছে? 1 নম্বর হচ্ছে তোমার কি? এটা হচ্ছে তোমার এই সংখ্যাটা হবে 3, আর এটাও হবে, এটাও হচ্ছে 6 এবং 7 হচ্ছে, এবং 2 এবং 21, মানে সবটাই পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে। তার মানে কি? প্রত্যেকটির সংখ্যাই হবে। তাহলে অতএব সংখ্যাগুলি হলো, সংখ্যাগুলি কি কি হতে পারে? এবার কি করব আমরা? সংখ্যা দুটি কী কী ধরেছিলাম বলো তো? একটা ধরেছিলাম কি 13x, একটা ধরেছিলাম কি 13y। তাহলে এই যে সংখ্যাগুলো পেয়েছি, এই এক্স ওয়াই মানে কি? প্রথমটা হচ্ছে 1, আর দ্বিতীয়টা হচ্ছে কত? 42। এক্সের জায়গায় 1 এবং ওয়াইয়ের জায়গায় কত? 42। তাহলে এক্সের জায়গায় যদি আমরা 1 বসে পাবো 13, আর ওয়াইয়ের জায়গায় যদি 42 বসাই, 13y মানে কি? 13×42 মানে কত পাবো? 546। একই রকমভাবে তোমার এক্সের জায়গায় 3 বসাবো, ওয়াইয়ের জায়গায় 14 বসাবো, বসে কী পাবো? 39 182। 6 এক্সের জায়গায় 6 বসালে তোমার 78, 7 বসালে 91, এবং এক্সের জায়গায় 2 বসালে 26, আর 21 বসালে 273। তাহলে অতএব সংখ্যাগুলি হবে 13 546, 39 182, 78 91, 26 273। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে 2.126, অর্থাৎ 2.126, আর 2 এবং 6-এর মাথায় আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তো এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করার জন্য তোমাদের বলেছি কীভাবে করতে হবে। প্রথম যেটা কাজ হচ্ছে, আমাকে সমান দিয়ে মাঝখান বরাবর একটা দাগ টানবো। ঠিক আছে, সিম্পল জিনিস। কী করবো? মাঝখান বরাবর দাগ টানবো। দাগ টেনে কী করবো? এখানকার যে পুরো সংখ্যাটা দেওয়া থাকবে, সেই পুরো সংখ্যাটা আমরা প্রথমে বসাবো। কত? 2126 আছে, 2126 বসিয়ে দিলাম। এবার মাইনাস দেবো। মাইনাস যে সংখ্যাগুলোতে আবৃত দশমিক সংখ্যা, মানে যে সংখ্যার মাথায় আবৃত দশমিক সংখ্যা থাকবে না, সেটা আমরা কি করব? মাইনাস করব। ঠিক আছে, যে সংখ্যার মাথায় আবৃত দশমিক সংখ্যা থাকবে না, সেটাকে আমরা কি করব? মাইনাস করব। তো এখানে দেখো যে 2 এবং 1-এর মাথায় আবৃত দশমিক সংখ্যা নাই, তাহলে কী করবো? এই 21টাকে আমরা বাদ দেবো। তাহলে পুরো সংখ্যা থেকে 21 বাদ, বাই। এবার দেখবো যে দশমিক সংখ্যার পরে কটা সংখ্যার মাথায় আবৃত দশমিক সংখ্যা আছে। তো এখানে দেখো দুটো সংখ্যার মাথায় আবৃত দশমিক সংখ্যা আছে, তার পরিবর্তে আমরা নিচে কী নেব? 2টা 9 নেব। অর্থাৎ জয়টা সংখ্যায়, যে কটা সংখ্যায় আবৃত দশমিক সংখ্যা থাকবে তারা 9 নেব। এবং খেয়াল রাখবে যে দশমিক সংখ্যার পরে এবং আবৃত সংখ্যার আগে কয়টা সংখ্যা আছে সেটাও দেখতে হবে। তো জয়টা যদি সংখ্যা থাকবে, জয়টা 0 নিতে হবে। ঠিক আছে, কী বললাম? যে দশমিক সংখ্যার পরে এবং আবৃত দশমিক সংখ্যার আগে, দশমিক সংখ্যার পরে এবং আবৃত দশমিক সংখ্যার আগে কয়টা সংখ্যা আছে? এখানে একটাই আছে, তাহলে একটা শূন্য নিতে হবে। ঠিক আছে, তাহলে কী পেলাম? 2126 থেকে যদি 21 বাদ দিই, তাহলে পাবো 2105/990। আর 990 দিয়ে আমরা কাটাকাটি করলে, 5 দিয়ে কাটাকাটি করলে কী পাবো? 421, আর নিচে পাবো কত? 198। তাহলে আমার অ্যান্সার হয়েছে কী বলতো? 421/198। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট যে কোশ্চেন পড়েছে এবার 2 দাগের, 1 দাগের কিন্তু কমপ্লিট। ঠিক আছে, আর 2 দাগের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিতে।
কারণ পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো বলছে 2 দাগে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে যেটা বলেছে কোশ্চেন যে 999 পূর্ণ 324/325 গুণিত 324 সমান কত। এটা একটা সরল নির্ণয় করতে বলেছে। তো এটা একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। এই মিশ্র ভগ্নাংশকে আমরা প্রথমে কি করব, সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো, ঠিক আছে। এবার সামান্য ভগ্নাংশে নিয়ে আসার রুলসটা হচ্ছে যে নিচের দাগ টানবো, নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসে যাবে। 325 আর 325 বসে গেল, কিন্তু উপরে আমরা কি করব, উপরে করব আমরা এই মাঝের সংখ্যাটা আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। মাঝের সংখ্যাটা গুণিত নিচের সংখ্যাটা, তার মানে কী বললাম, 999 গুণিত 325, তাহলে মাঝের সংখ্যাটা গুণিত নিচের সংখ্যা আর যোগ চিহ্ন কী বলো তো, উপরের সংখ্যাটা। তাহলে কী পেলাম যে 999 গুণিত 325 প্লাস 324/325, আর এখানে গুণিত 324 আছে থাকলো। তা মিশ্র ভগ্নাংশ ভাঙতে শিখলে আশা করছি। এবার দেখো কী পাচ্ছি, তাই 999কে 325 দিয়ে গুণ করলে আমরা কত পাবো। 999কে 325 দিয়ে গুণ করলে পাচ্ছি কী বলো তো, এইটুকুটা পাচ্ছি, ঠিক আছে। মানে 3,24,675 আর প্লাস 324 ছিলই, বাকি যা আছে রেখে দিলাম। আবার এটা থেকে এটা এই দুটোর সঙ্গে যোগ করলে আমরা কী পাবো, 3,24,999/325 গুণিত 324। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা কি করছি যে এই সংখ্যা থেকে এই সংখ্যার গুণ করছি, আর এই দুটোর সঙ্গে গুণ করলে আমরা পাবো এই সংখ্যাটা, ঠিক আছে। এই সংখ্যাটা পাবো আর 325 আছে, আর 325 দিয়ে আমরা ভাগ যদি করি তাহলে ভাগ করলে পাবো আমরা এরকম। তোমরা আশা করছি ভাগ জানো করতে, যে ভাগের অ্যান্সার যেটা পাবো সেটা হচ্ছে তোমার 32, 39, 99.0030, 76, 92। এটা এবার যে রাউন্ড ফিগার, যে তোমাদের যে অ্যান্সারটা দেওয়া আছে তোমার কোশ্চেন ব্যাংকের বইয়ে, সেটা এরকম দেওয়া আছে, এটা রাউন্ড ফিগার করে আছে, ঠিক আছে। তো 4 স্থান পর্যন্ত মান বসেছে, মানে 3-এর 0-র পরিবর্তে 1 লিখেছে, কারণ 0-র পরে কী আছে 7, আর 5 বা 5-এর বেশি থাকলে তার আগের সংখ্যাটা কী হয়ে যায়, 1 যোগ হয়ে যায়, ঠিক আছে। 0-র সঙ্গে 1 যোগ হলে 1, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার কী বলো তো, এটা। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট যে কোশ্চেন আছে 2 নম্বর, দেখো বলেছে যে কয়লার মূল্য 20% বেশি হওয়ায়, কয়লার মূল্য 20% বেশি হওয়ায় কয়লার ব্যবহার 20% কমিয়ে দেওয়া হলো। মানে যে আগে যে কয়লার মূল্যটা ছিল, এখন যে কয়লার মূল্যটা বলছে 20% বাড়িয়ে দিয়েছে। তো যেহেতু কয়লার মূল্যটা 20% বাড়িয়ে দিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমরা কী করছি যে 20% আমরা সে ব্যবহারটা ইউজ করাটা আমরা কমিয়ে দেবো, ঠিক আছে। তাই খরচ শতকরা কত বাড়লো বা কমলো সেটা বের করতে বলেছে। মানে 20% কয়লার মূল্য বাড়ার আগে কত খরচ ছিল, এখন কতটা খরচ বেড়ে গেছে সেটা শতকরা বের করতে বলেছে। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ধরি আগে কয়লার মূল্য প্রতি কেজি, মানে প্রতি কেজি হচ্ছে 100 টাকা, মানে 1 কেজির দাম ছিল 100 টাকা ধরে নিলাম, এবং কয়লার ব্যবহারও ধরলাম যে 100 টাকা, ঠিক আছে। আগে প্রতি কেজি কয়লার মূল্য ছিল 100 টাকা এবং কয়লার ব্যবহার ধরলাম 100 টাকা, তাহলে মোট খরচ কত হবে। তাহলে 1 কেজি অর্থাৎ প্রতি কেজি কয়লার মূল্য যদি 100 টাকা হয় এবং কয়লার ব্যবহার করেছি কত 100 টাকা ব্যবহার করেছি, তাহলে মোট খরচ কত হবে, মোট খরচ হবে 100 গুণিত 100 অর্থাৎ 10,000 টাকা, ঠিক আছে। তাহলে মোট খরচ আমরা কিন্তু আগের খরচ হয়েছিল কত 10,000 টাকা, এখন কত খরচ হচ্ছে সেটা বের করবো প্রথমে, ঠিক আছে। তো এখন কয়লার মূল্য 20% বেড়ে গেছে, আর 20% বেড়ে যাওয়ার ফলে এখন কয়লার মূল্যটা কত হবে, তো 100 তো ছিল প্লাস এখন বেড়েছে কত 20/100 গুণিত 100, মানে 100-র মধ্যে 20% বেড়েছে অর্থাৎ 20 টাকা বেড়েছে, তো সমান সমান 120 টাকা। বা তোমরা ডাইরেক্ট লিখতে পারতে এখান থেকে 100 + 20, ঠিক আছে, যেহেতু আমরা 100 ধরেছি। তো 100 + 20 মানে কি 120 টাকা। এখন যে কয়লার মূল্য 20% বাড়ার ফলে সেটা হচ্ছে 120 টাকা। এবং কয়লার ব্যবহার যদি আমরা 20% কমাই তাহলে ব্যবহারটা কত হবে, আগে ব্যবহার করেছিল 100 টাকা, এখন কত ব্যবহার কমিয়েছি 20 টাকা। যেহেতু এখানে কমিয়েছি তাহলে কী করতে হবে 20 বাদ দিতে হবে, ঠিক আছে। 20 টাকা তাহলে কত হচ্ছে 80 টাকা। তাহলে এখন কয়লার মূল্য হচ্ছে 120 টাকা আর কয়লার ব্যবহার হচ্ছে 80 টাকা, তাহলে মোট খরচ কত হবে। তাহলে এখন মোট খরচ হচ্ছে 120 গুণিত 80, তাহলে গুণফল করলে কী পাবো 9,600। তাহলে আগে কত পেয়েছিলাম আগে কত খরচ হচ্ছিল 10,000 খরচ হচ্ছিলো, এখন কত হচ্ছে 9,600, তাহলে খরচ কী হয়েছে কমেছে। তাহলে খরচ কমেছে কত 10,000 মাইনাস 9,600 মানে কত 400 টাকা। তাহলে এখন যে খরচটা সেটা হচ্ছে তোমার কত টাকা কমেছে 400 টাকা কমেছে আগের তুলনায়। এবার আমাকে বের করতে বলেছে শতকরা কত খরচ কমেছে, ঠিক আছে। তাহলে কমেছে কত 400 টাকা, কতর মধ্যে কমেছে 10,000-এর মধ্যে,
তাহলে অতএব শতকরা খরচ কমেছে সমান সমান 400/10,000 গুণিত কি 100, যেহেতু শতকরা বের করতে বলেছে। তাহলে কাটাকাটি, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 4%। তাহলে শতকরা খরচ কমেছে এখন কত বলো তো 4%। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট যে কোশ্চিন দেখো 3 নম্বর কোশ্চিন বলেছে যে একটা সরল নির্ণয় করতে বলেছে যে এটা সমান কত হবে। ঠিক আছে, তো কীভাবে করছি দেখো, তোমরা ভাগ করে করতে পারো। ঠিক আছে, এটা আমি কিভাবে করছি যে কী আছে 2.400024 ভাজক 8 00.008। এবার আমরা কী করছি 10 মিনিটটাকে উঠানোর চেষ্টা করছি। তো 10 মিনিটকে এখানে 10 মিনিট হলে কী পাবো, যে উপরের সংখ্যাটা যা আছে সেরকম থাকলো যেভাবে। এবার নিচে কী লিখবো, দশমিকের পরিবর্তে 1 এবং দশমিকের পরে কয়টা সংখ্যা আছে সেটা গুণ। দশমিকের পরে কটা সংখ্যা আছে তোমার দেখো যে 6টা সংখ্যা আছে, তাই 1-এর পরে কয়টা শূন্য নেব, 6টা শূন্য নেব। ওকে, ভাজক একই রকমভাবে পুরো সংখ্যাটা বসিয়ে দেবো এবং নিচে কত নেব, দশমিকের জন্য 1 এবং দশমিকের পরে 3টা সংখ্যা, তার জন্য এখানে 3টা 0। ঠিক আছে, এবার যেহেতু এখানে ভাগ আছে তাহলে ভাগের পরিবর্তে যদি আমরা গুণ করি, ভাগের পরিবর্তে যদি আমরা গুণ লিখি তাহলে এই সংখ্যাটা কী হবে, উল্টিয়ে বসবে। মানে কি 1000 বাই কী পেয়ে যাচ্ছি 80008। এবার দেখো যে এখানে তোমার 3টা শূন্য আর এখানকার 3টা শূন্য কেটে যাচ্ছে। ঠিক আছে, আর এটা যদি আমরা ভাগ করতে যাই পুরো সংখ্যাটাকে তাহলে কী পাবো, 3 পাবো। এই সংখ্যা থেকে এই সংখ্যাতে ভাগ করলে আমরা কী পাবো, 3 পাবো। তাহলে কী পাচ্ছি 3/1000। এবার 3কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, যেহেতু শূন্য দিয়ে আছে, 1000 দিয়ে ভাগ করি, তাহলে দশমিক বিন্দুটা 3 ঘর বাঁদিকে সরবে। তাহলে এখানে দশমিকটা কোথায় আছে, এই জায়গাটায় আছে। তাহলে কয় ঘর সরবে, 3 ঘর। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে কি আরও কটা শূন্য দরকার, 2টা শূন্য। দশমিকটা কোথায় হবে তাহলে এখানে। অ্যান্সার হবে কী বলো তো 0.003। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে গোপাদের গ্রামের লোক সংখ্যা, গোপাদের গ্রামের লোক সংখ্যা হচ্ছে এতটি, তার মামাদের গ্রামের লোক সংখ্যা এতটি, কোন গ্রামের লোক সংখ্যা বেশি এবং কত বেশি সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে তোমার মামাদের গ্রামের লোকের সংখ্যা বেশি হবে, কারণ এখানে কত হচ্ছে তোমার, এখানে হচ্ছে তোমার 27,08,742, আর এখানে হচ্ছে তোমার 38,79,988। তাহলে কোথায় 27 লাখ আর কোথায় 38 লাখ, মানে 38 লাখ বেশি, অর্থাৎ মামাদের গ্রামের লোক সংখ্যা বেশি। তাহলে কত বেশি সেটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে গোপাদের গ্রামের লোক সংখ্যা হচ্ছে এতটি এবং মামাদের গ্রামের লোক সংখ্যা এতটি। তাহলে মামাদের গ্রামের লোক সংখ্যা বেশি এবং কত বেশি, তাহলে 38,79,888 থেকে 27,08,742 বাদ দেবো। তাহলে বিয়োগ করে আমরা কত পাচ্ছি বলো তো, 11,71,246 জন বেশি। তাহলে মামাদের গ্রামে এতজন লোক বেশি হচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে দুটি গ্রামে মোট লোক সংখ্যা কত। তো দুটি গ্রামে মোট লোক সংখ্যা মানে কি, এই দুটো যোগ করব। তাহলে ওই দুটো যোগ করে আমরা কী পাবো, দেখো দুটি গ্রামে মোট লোক সংখ্যা কত হয়ে যাবে তোমার কী বলো তো, যে এটা প্লাস এটা মানে এতটি জন। ঠিক আছে, কত 65,88,730 জন ওই দুই গ্রামের মোট লোক সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট যে কোশ্চেন আছে 5 নম্বর দেখো, 5 নম্বর বলেছে যে প্রতিটি রাস্তায় 30 কিগ্রা চাল ধরে, বস্তায়, প্রতিটি বস্তায় 30 কিগ্রা চাল ধরে। ঠিক আছে, প্রতিটি বস্তায় 30 কিগ্রা চাল ধরে এমন কতগুলির বস্তায় 6.3 টন চাল রাখা যাবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তো প্রথমে আগে দেখো যে 1 টন মানে হচ্ছে তোমার কী বলো তো 1000 কিগ্রা। ঠিক আছে, 1 টন মানে হচ্ছে 1000 কিগ্রা। তাহলে কী চেয়েছে আমার এখানে, যে কতগুলি বস্তায়। ঠিক আছে, তো 30 কিগ্রা চাল ধরে এমন কতগুলি বস্তায় এতটি টন চাল রাখা যাবে। তাহলে 6.3 টন সমান কত পাবো, 1 টন মানে হচ্ছে যদি 1000 হয় তাহলে 6.3 টন সমান কত পাবো, 6300 কিগ্রা। ঠিক আছে, তাহলে 30 কিগ্রা চাল ধরে কত, একটি বস্তায়, এখানে বলে দিয়েছে যে প্রতিটি বস্তায় 30 কিগ্রা চাল ধরে। 30 কিগ্রা যদি 30 কিগ্রা চাল যদি একটি বস্তায় ধরে, তাহলে 1 কিগ্রা চাল কত বস্তায় ধরবে 1/30, আর 6300 কিগ্রা চাল ধরবে কত বস্তায়, 6300 গুণিত 1/30। তাহলে কাটাকাটি করলে আমরা কী পাবো 210। ঠিক আছে, তার মানে 6 কত বলেছে যেন 6.3 টন চাল রাখা যাবে কটি বস্তায়, 210 বস্তায়। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে 1 দাগ এবং 2 দাগ কমপ্লিট। এবার আমরা আসছি 3 দাগ নিয়ে, এবং 3 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।
3 দাগের যে প্রথম কোশ্চেন আছে 1 নম্বর বলেছে যে গতবারের ঝড়ে ঘরবাড়ি উড়ে যাওয়ায় কোনো গ্রামের মোট জনসংখ্যার এতটি % গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। অর্থাৎ মোট জনসংখ্যার এবং এতটি জন আদিবাসী অবশিষ্ট থাকে। তা ঝড়ের আগে ওই গ্রামের লোকসংখ্যা কত ছিল, যারা চলে গিয়েছিল তার এতটি % ফিরে এলে ওই গ্রামের জনসংখ্যা কত। অর্থাৎ যে প্রথমে আমাকে বের করতে বলেছে যে ওই গ্রামে মোট জনসংখ্যা কত ছিল সেটা বের করতে বলেছে প্রথমে। কীরকমভাবে যে মোট জনসংখ্যা এতটি % আদিবাসী গ্রাম ছেড়ে চলে গেছে, ঠিক আছে, এবং এতটি অবশিষ্ট আছে। যদি 20% ওই গ্রামের আদিবাসী ছেড়ে চলে যায় তখন লোকসংখ্যাটা কত। আমরা ধরে নিলাম যে ঝড়ের আগে লিখবে যে ঝড়ের আগে ওই গ্রামের লোকসংখ্যা হচ্ছে একজন। ধরে নিলাম যে একজন ওই গ্রামের লোকসংখ্যা ছিল যখন ঝড় হয়েছিল না। এবার যখন ঝড় হলো 20% আদিবাসী গ্রাম ছেড়ে চলে গেল, তখন ওই গ্রামের জনসংখ্যা কত হবে। তাহলে মোট জনসংখ্যা কত ছিল, একজন ধরেছিলাম। তাহলে এক্স থেকে যদি আমরা 20% যখন ছেড়ে চলে যাচ্ছে তখন কত হচ্ছে, এক্স গুণিত 20/100 সমান হচ্ছে এক্স মাইনাস এক্স বাই 5 জন। অর্থাৎ 20% আদিবাসী গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়া এই গ্রামের মোট জনসংখ্যা এখন বর্তমানে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স বাই 5। আর এই যে অবশিষ্ট কত দেওয়া ছিল 880। তাহলে 20% ছেড়ে দেওয়ার পরে এই সংখ্যাটি বসে আছে এবং অবশিষ্ট দেওয়া আছে তোমাদের 880। তাহলে শর্তানুসারে লিখতে পারবো আমরা এক্স মাইনাস এক্স বাই 5 ইজিক্যাল টু 880। ওকে, তাহলে এটা যদি আমরা ভগ্নাংশে বিয়োগ করতে যাই তাহলে লসাগু কী পাবো, 5। তাহলে 5 থাকলো, কিছু নেই মানে 1 দিয়ে ভাগ করলে কি 5, আর 5-এর সঙ্গে এক্স গুণলে কী পাবো 5x, মাইনাস 5 দিয়ে ভাগ করলে 1, আর 1-এর সঙ্গে এক্স গুণলে এক্স পাবো। অর্থাৎ 5x মাইনাস এক্স বাই 5 ইজিক্যাল টু 880। তাহলে 5x থেকে এক্স বাদ দিলে কি 4x বাই 5 সমান 880। এবার এরকম টাইপের যখন ভগ্নাংশ পাবে তোমরা সমান আকারে, তখন আমরা কি করতে পারবো, কোনাকুনি গুণ। অর্থাৎ এই সংখ্যাটা বরাবর এই সংখ্যাটা আর এই সংখ্যাটা বরাবর এই সংখ্যা। এখানে নিচে কিছু নেই মানে কত 1, তো 1-এর সঙ্গে 4x গুণ করলে কী পাবো 4x। তাহলে 4x ইজিক্যাল টু 880-র সঙ্গে 5 গুণ করলে পাবো 4400। ঠিক আছে, এবার এক্স সমান কী পাবো, তাহলে এই 4টা সমান এক্সের সঙ্গে গুণ আকারে আছে। তাহলে এক্স সমান পাবো সমান ওপরে গেলে 4টা কী হতো ভাগ আকারে বসবে, অর্থাৎ বাই আকারে বসবে। আর 4 দিয়ে ভাগ করলে আমরা কী পাবো 1100। ওকে, তাহলে অতএব অ্যান্সারে লিখবো আমরা অতএব যে ঝড়ের আগে ওই গ্রামের লোক সংখ্যা হচ্ছে 1100 জন। এবং বলেছে এটা অ্যান্সারটা গেল। সেকেন্ড যে কোশ্চেন বলেছে সেই সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা দেখো কীরকম হবে, যে গ্রাম ছেড়ে চলে গেছিলো কতজন, গ্রাম ছেড়ে চলে গেছিলো কত, যে 1100-র মধ্যে 20%, 1100 গুণিত 20/100 সমান 220 জন। তাহলে ফিরে আসলো কতজন, ফিরে আসলো সমান কত 220 গুণিত 10/100 সমান 22 জন। তাহলে এখন ওই গ্রামের মোট জনসংখ্যা কত, এখন আগে কত ছিল অবশিষ্ট বাকি ছিল 880 জন, আর এখন ফিরে আসলো কত আবার 22 জন। তাহলে অ্যান্সার হচ্ছে কত 902 জন। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট যে কোশ্চেন আছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে m ইজিক্যাল টু 8, n ইজিক্যাল টু 2, p ইজিক্যাল টু 0, q ইজিক্যাল টু -2, r ইজিক্যাল টু -1 হলে এই যে সরলটা দেওয়া আছে সেটার মান বের করতে বলেছে। ঠিক আছে, এখানে কিন্তু আমার m n p q r এর মান দেওয়া আছে। তো অঙ্কটা টুকার পরে কি করবে, শুধু মানগুলো আমরা বসাবো। ঠিক আছে, যে m এর মান কত ছিল 8, n এর মান 2, থার্ড ব্র্যাকেটে থাকলো মাইনাস p এর মান 0, মাইনাস q এর মান হচ্ছে -2 ইন্টু r এর মান -1, মাইনাস m এর মান হচ্ছে 8 গুণিত r এর মান -1, মাইনাস m ইন্টু মানে r n মানে 2, মাইনাস n মানে 2 ইন্টু আর q মানে হচ্ছে -2। এটা করলাম, এটা করে দেখবে যে এটা আমরা কিন্তু আবার পেয়ে গেলাম কী বলতো সরল পেয়ে গেলাম। আর সরল করার সময় প্রথমে আমরা কি রেখা বন্ধনীর কাজ করতে হবে। ঠিক আছে, তো রেখা বন্ধনীর কাজ করতে গিয়ে এখানে আমরা এইটুকুর কাজ করব। তো এইটুকুর কাজ করে আমরা পাচ্ছি বলতো 20, বাকি যা আছে তাই রেখে দিয়েছি। ঠিক আছে, বাকি যা আছে রেখে দিয়েছি, এইটুকুর কাজ করে আমরা পাচ্ছি দেখো কত -20। কীভাবে -20 দেখো, যে এখানে কত হচ্ছে এই মাইনাস তো আছে এই মাইনাসটা, আর এখানে কত পাচ্ছি যে 8 গুণিত 2 মানে কত 16, আর -2 ইন্টু -2 মানে কি +4। তাহলে 16 + 4 কত 20। তাহলে এইটুকুর পরিবর্তে পাচ্ছি আমরা 20, আর মাইনাস ছিল তাই -20। ঠিক আছে, এবার দেখো যে আবার বাকি যা আছে তা বসিয়ে দিলাম। ঠিক আছে, বসানোর পরে আমরা কি করছি যে এইটুকুর কাজ করছি। এইটুকু বলতে যে প্রথমে আমরা গুণের কাজ, তো 8 ইন্টু -1 মানে কি -8, আর -20 এসে থাকলো, বাকি যা আসে বসিয়ে দিলাম। এবার কি করছি আমরা একদম আবার এই জায়গাটায় এসে কাজ করব। ঠিক আছে, বাকি যা আসে বসিয়ে দাও, গিয়ে -8 -20 মানে কত -28। ঠিক আছে,
আর এখানে তোমার মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস, তো প্লাস 28 হয়ে গেল। আবার 8 - 2 থার্ড ব্র্যাকেট থাকলো, এটুকু পড়তে পারছি -30। হ্যাঁ, এবার এখানে কিছু নেই, মানে কী আছে, এর আছে 8 - 2 এর -30। আবার এ প্রথমে এর কাজ করতে হয়, তাহলে কী হয়ে যাবে তোমার এখানে যে 8 - 30 মানে কি -60। এখানে তোমার কী বলো তো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আর 30কে 2 দিয়ে গুণ করলে 60, আর 60-এর সঙ্গে 8 যোগ করলে 68, ঠিক আছে। এই অ্যান্সারটা কিন্তু তোমাদের যে বইয়ে যে অ্যান্সারটা দেওয়া আছে তার সঙ্গে মিল খাচ্ছে না, ঠিক আছে। আমি 2-1বার করার পরেও কিন্তু আমার এই অ্যান্সারটাই আসছে। তো তোমাদের বলবো তোমরা অঙ্কটা আর 1-2বার করবে, ঠিক আছে, নিজে থেকে এইভাবে করবে, মানগুলো বসিয়ে করবে, দেখবে যে তোমাদের এই অ্যান্সারটা আসছে কি না, ঠিক আছে। যদি এই অ্যান্সারটা আসে, যদি অন্য অ্যান্সার আসে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। নেক্সট যে কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে 3 নম্বর, যে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এতটি বিয়োগ করলে বিয়োগফল 24, 32, 48 এবং 64 দিয়ে বিভাজ্য হবে। এই টাইপের যখন অঙ্ক পাবে তখন প্রথমে কী করবে, যে এই যে সংখ্যাটিকে আমরা কী করব, প্রথমে লসাগু করব, ঠিক আছে। তো লসাগু কীভাবে করতে হয় আশা করি তোমরা জানো। যে লসাগুকে আমরা কত পাচ্ছি বলো তো, লসাগু পাচ্ছি তোমার কী বলো তো, এইভাবে উৎপাদক বিশ্লেষণে লসাগু করবে, লসাগু আমরা পাচ্ছি কী বলো তো 192, ঠিক আছে, 192 লসাগু পাচ্ছি। এবার আমরা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1টা 1 আর 5টা 0, ঠিক আছে। এবার আমরা কী জানি, কী করব, যে এই যে লসাগুটা পেলাম সেই লসাগুটা দিয়ে আমরা এই 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করব, ভাগ করে দেখি আমরা, দেখো ভাগফল পাচ্ছি 52 এবং ভাগশেষ পাচ্ছি কী বলো তো 160। এখানে ভাগফলের কোনো কাজ নেই, ভাগশেষে কাজ দেবে। এবার কী করব আমরা, যে 192 থেকে 160 বাদ দেবো। 192 থেকে মানে যে যেটা দিয়ে ভাগ করছি, অর্থাৎ ভাজক থেকে ভাগশেষটা বাদ দেবো, কত পাচ্ছি 32। আর যে ভাগ মানে বিয়োগ করে যে সংখ্যাটা পেলাম সেটা আবার কি করব, যেটা থেকে বাদ দেবো বলছে যে 5, 6, 7, 8, সেটার সঙ্গে কি করব, যোগ করব। অর্থাৎ এই যে সংখ্যাটা এখানে বলেছে, যে এই যে এখানে সংখ্যাটা বলেছে যে 5, 6, 7, 8 বিয়োগ করলে বিয়োগফল এতটি দ্বারা বিভাজ্য হবে। তো এই সংখ্যার সঙ্গে আমরা 32টা কী করব, যোগ করব, ঠিক আছে। তো যোগ করে আমরা কত পাচ্ছি 5710, ঠিক আছে। এরপরে কী করবো, অতএব নির্ণয় 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কী হবে, যে 1 আর 5টা শূন্য তো আছেই, আর তার সঙ্গে এই সংখ্যাটা আমরা কী করব, যোগ করব, যোগ করে পাচ্ছি কী বলতো 1,05,710। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট যে কোশ্চেন আছে দেখো, সরল করো, ঠিক আছে। এই সরলটাও কিন্তু অ্যান্সার কিন্তু মেলেনি, ঠিক আছে, তোমাদের বইয়ে যে অ্যান্সার আছে তার সঙ্গে মেলেনি। আমি 2-1বার করেছি, আমার অ্যান্সার এটাই আসছে। তো তোমরা যে অঙ্কটা করবে একবার করে, যে অ্যান্সারটা যদি আমার যে অ্যান্সারটা আছে সেটা যদি আসে তো কমেন্ট বক্সে জানাবে, এবং যদি কারো অন্য অ্যান্সার আসে তবু আমাকে সে কমেন্ট বক্সে তোমরা জানাবে, ঠিক আছে। তো এই অঙ্কটা কীভাবে করবে দেখো, যে প্রথমে আমরা কি করছি, আমি জাস্ট বলে দিচ্ছি কীভাবে করতে হবে। যে এই যে আবৃত দশমিক সংখ্যা আছে, এই আবৃত দশমিক সংখ্যা এবং দশমিক সংখ্যাটা আমরা কী করব, সামান্য ভগ্নাংশে করব, ঠিক আছে। তো সামান্য ভগ্নাংশ এখানে কী আছে 8.6। তো 8.6কে যদি সামান্য ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কী পাবো 86/10, কারণ 86 বাই দশমিকের জন্য 1, আর দশমিক পরে একটা সংখ্যা তাই একটা 0, প্লাস 13 বাই কী বলেছিলাম, যদি আবৃত দশমিক সংখ্যা থাকে তাহলে কি পুরো সংখ্যাটা বসাবো, আর পুরো সংখ্যাটা বসিয়ে মাইনাস যে সংখ্যাটা আবৃত দশমিক সংখ্যা নাই সেটা বাদ দেবো। অর্থাৎ 1 আছে, তাহলে কি 13 - 1 বাই 1টের মাথায় আবৃত দশমিক সংখ্যা এবং দশমিকের পরে এবং আবৃত দশমিক সংখ্যায় কোনো সংখ্যা নাই, তাই 0 হবে না, ঠিক আছে। একই রকমভাবে এই টার্মটা পেলাম, নিচের সংখ্যাগুলো এরকমভাবে সাজালাম, 76 - 7/9 ভাজক 25 - 2/9 গুণিত 32/100, এগুলো পেলাম। এবার ক্যালকুলেশন আমরা কী পাচ্ছি এখানে, যেটা হচ্ছে 43/5 প্লাস 12/9 মাইনাস 1/3 69/9 গুণিত, এখানে কী ছিল, এখানে দেখো যেখানে ভাগ ছিল তাহলে গুণ করে কী করলাম সংখ্যাটা উল্টে যাবে, তাহলে 9/23 গুণিত 8/25। তাহলে উপরেটা যা আছে রেখে দিয়েছি, নিচেটা কী বলতো তো এখানে এই 23 2 কেটে যাচ্ছে, এখানে একটু কী পেলাম, যে 43/5 প্লাস কাটাকাটি করলে কত পাবো 4/3 মাইনাস 1/3 থাকলো। এখানে দেখো এখানে কি হচ্ছে, যে 9 কেটে যাচ্ছে, এখানে 9 কেটে, এখানে কিন্তু 9 হবে, হ্যাঁ এখানে 9 কেটে যাচ্ছে, আর 23 দিয়ে কত হয়
69 না 23 23 এখানে তোমার 3 হবে, হ্যাঁ 23 আর 9 9 কাটছে, এই কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত 3 8 24, 3 24/25, ঠিক আছে। এখানে কাটাকাটি একটু কোথাও এখানে অ্যাকচুয়ালি 3 হবে, হ্যাঁ 2টা হবে না, বা এখানে তোমার 69, ঠিক আছে 69 থাকবে, 69/3 গুণিত 9/23 গুণিত 8/25, এখানে কাটাকাটিটা করেছি, কাটাকাটিটা করে তোমার দেখো পাচ্ছি 24/25, ঠিক আছে। তোমরা একটা জিনিস করবে যে এই টার্মটা বাদ দিয়ে দিবে, এই টার্মটা বাদ দিয়ে দিবে, গিয়ে এই টার্মটা লিখবে। কীরকম লিখবে, যে এই টার্মটা থাকবে, এখানে 9 9 কেটে যাচ্ছে, 23 দিয়ে কত হবে 69, 8, তাহলে পড়ে থাকছে কত, উপরে 3 আর 8 পড়ে থাকছে, আর নিচে কত 25, তাহলে 3 আর 24/25, উপরে যা আসে সেটা থাকবে, হ্যাঁ। তো উপরেটা আবার ভগ্নাংশে যোগ বিয়োগ করে কত পাবো, যে 129 + 20 - 5/15/24/25, তাহলে উপরে আবার যোগ বিয়োগ করে কত হচ্ছে 144/15 আর 24/25, এটা করলে কী পাবো 144/15 গুণিত, গুণ করলে সংখ্যাটা উল্টে যাবে 25/24, গিয়ে কাটাকাটি করে আমরা কত পাচ্ছি 10 পাচ্ছি, ঠিক আছে। তো এই অ্যান্সারটা তোমরা একবার লক্ষ্য করে ভালো করে করার চেষ্টা করবে, গিয়ে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বর। 5 নম্বর যে কোশ্চেনটা আছে বলেছে যে মানালির কাছে 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার প্রত্যেকটি সমান সংখ্যক মুদ্রা আছে, ঠিক আছে, প্রত্যেকটির কাছে সমান সংখ্যক মুদ্রা আছে। যদি তার কাছে সঞ্চিত মুদ্রার মোট মূল্য 315 টাকা হয়, তবে মুদ্রার সংখ্যা কয়টি সেটা বের করতে বলেছে। মানে মোট মুদ্রার সংখ্যা কয়টি, ওর কাছে 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা প্রত্যেকটি সমান সংখ্যক আছে। যদি 5 টাকা নোট যদি 10টা হয়, তাহলে 2 টাকা নোট 10টা থাকবে, 1 টাকা নোটও 10টা থাকবে, 50 পয়সারও 10টা নোট থাকবে, ঠিক আছে। তো এই অঙ্কটা করার জন্য কী করবে, যে প্রথমে আমরা ধরে নেব যে ধরি মুদ্রার সংখ্যা এক্সটি, যে মোট মুদ্রার সংখ্যা আমরা ধরে নিলাম কত এক্সটি, তাহলে এক্সটি যদি মোট মুদ্রার সংখ্যা থাকে, তাহলে 5 টাকার মুদ্রা কত হবে 5x, অর্থাৎ 500x পয়সা। 2 টাকার মুদ্রা কত হবে 2x টাকা, মানে কি 200x পয়সা। 1 টাকার মুদ্রা মানে কি 100x পয়সা। 50 পয়সা মানে 50x পয়সা, আর 25 পয়সা মানে 25x পয়সা, ঠিক আছে। তা শর্তানুসারে কি বলেছে, পুরোটা মুদ্রার সংখ্যা সমান হচ্ছে কত 315 গুণিত কত 100, কারণ 315 টাকাকে আমরা পয়সা নিয়ে আসলাম, পুরোটাকে পয়সা করা আছে, তাই 315 টাকা আমরা পয়সা করলাম, 100 দিয়ে গুণ করে পয়সা করে দিলাম। এখান থেকে আমরা যে ক্যালকুলেশন করে আমরা কি পাবো, যে 500 500 200 150 25 যোগ করে পাচ্ছি কত 875x সমান 315 গুণিত 100, তাহলে x সমান কী পাবো 875টা ভাগ আকারে বসবে, তাহলে এই দুটো গুণ করলে আমরা কত পাবো 31,500/875, আর 875 ভাগ করলে আমরা কী পাবো 36, ঠিক আছে। তাহলে x সমান কত পেলাম 36, তাহলে অতএব মুদ্রার সংখ্যা কত হবে, মুদ্রার সংখ্যা দেখো কয়টা সংখ্যা ছিল, এখানে কয়টা মুদ্রা ছিল 5টা, দেখো যে 1 2 3 4 5, আর টোটাল মুদ্রা কত পেলাম 36টি, তাহলে মুদ্রার সংখ্যা কত হবে 5 গুণিত 36 সমান কত 180টি। এবং নেক্সট কোশ্চেন, এবং এই স্কুলের লাস্ট কোশ্চেন, এই লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 6 নম্বর কোশ্চেন দেখো, বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 273 এবং 9555, একটি সংখ্যা 1365 হলে অপর সংখ্যাটি নির্ণয় করো। তো এখানে দেখো সিম্পল জিনিস, গসাগু লসাগু দেওয়া আছে, হ্যাঁ একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি বের করতে বললে হবে যে সেই সংখ্যা দুটি, অর্থাৎ লসাগু গুণিত গসাগু, অর্থাৎ গসাগু গুণিত লসাগু বা একটি সংখ্যা। ফর্মুলা হচ্ছে, অপর সংখ্যাটির ফর্মুলা হচ্ছে গসাগু গুণিত লসাগু বা একটি সংখ্যা। তাহলে গসাগু হচ্ছে 273, লসাগু হচ্ছে 9555, আর একটি সংখ্যা হচ্ছে 1365। তো 1365কে ভাগ করলে কত পাবো 7, আর 7 দিয়ে গুণ করলে পাবো 1911। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।